সমস্যাগ্রস্ত ৫টি ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের তাদের জমাকৃত আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবে না। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়। আমি ঋণগ্রস্ত হয়ে জর্জরিত হয়ে আছি। এখন আমার হাজবেন্ডের ডায়ালিসিস বন্ধ হয়ে আছে। আমি আমার এফডির টাকা পাচ্ছি না। আপনার সারা জীবনের সঞ্চয়, তিলে তিলে জমানো টাকা, ভেবেছিলেন অবসরের পর বা বিপদের দিনে এই টাকাটাই হবে আপনার একমাত্র ভরসা। ব্যাংকে টাকা রেখেছেন নিশ্চিন্তে, মাস শেষে কিছু মুনাফা আসবে, সংসার চলবে। কিন্তু হঠাৎ যদি শোনেন সেই মুনাফা তো পাবেনই না, উল্টো গত ২ বছরে আপনাকে যে মুনাফা দেওয়া হয়েছিল সেটাও আপনার আসল টাকা বা মূলধন থেকে কেটে নেওয়া হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি কোনো গুজব নয়, এটি বর্তমান বাংলাদেশের ব্যাংকিং খাতের এক রূঢ় বাস্তবতা। বিশেষ করে দুর্বল হিসেবে চিহ্নিত সেই ৫টি ব্যাংকের আমানতকারীদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ দুঃসংবাদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্প্রতি যে ইঙ্গিত দিয়েছেন তাতে লক্ষ লক্ষ গ্রাহকের চোখে এখন ঘুম নেই। প্রশ্ন উঠছে, ব্যাংক যদি লস বা লোকসান করে তার দায় কেন সাধারণ জনগণ নেবে? যারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেয়নি তাদের বিচার না করে কেন আমানতকারীর পকেটে হাত দেওয়া হচ্ছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব কেন এই পরিস্থিতি তৈরি হলো। আপনার টাকা কি আদৌ নিরাপদ? মুনাফা কেটে নেওয়া বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এবং এই মুহূর্তে একজন গ্রাহক হিসেবে আপনার করণীয় কি? আগামী কয়েক মিনিট আমাদের সাথেই থাকুন, কারণ এই ভিডিওটি আপনার কষ্টার্জিত টাকার নিরাপত্তার সাথে জড়িত। ঘটনার সূত্রপাত খুব সাম্প্রতিক একটি ঘোষণা থেকে। আপনারা অনেকেই হয়তো নিউজে দেখেছেন বা শুনেছেন যে দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের এখন আর আগের মতো মুনাফা দেওয়া সম্ভব হবে না। কিন্তু বিষয়টি কি শুধুই আগামীতে মুনাফা না দেওয়া, নাকি এর গভীরতা আরও বেশি? ভিডিওতে আপনারা যেমনটি শুনেছেন, বক্তা স্পষ্ট করে বলেছেন গত ২ বছরের প্রফিট বা মুনাফা যা অলরেডি গ্রাহকদের অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে বা অনেকে তুলে খরচও করে ফেলেছেন, সেটাও নাকি সমন্বয় করা হতে পারে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যাকে ভিডিওতে মনসুর আহমেদ উল্লেখ করা হয়েছে, স্পষ্ট করেছেন যে আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলো আমানতকারীদের উচ্চ হারে সুদ বা মুনাফা দিতে পারবে না। কারণ হিসেবে দেখানো হয়েছে গত কয়েক বছর ধরে এই ব্যাংকগুলো কৃত্রিমভাবে তাদের লাভ দেখিয়ে আসছিল, বাস্তবে তারা ছিল লোকসানে। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে আসলে আয় করার মতো টাকা ছিল না, কিন্তু তারা কাগজে কলমে লাভ দেখিয়ে গ্রাহকদের খুশি রেখেছে এবং শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে। এখন যেহেতু প্রকৃত অডিট বা হিসাব বের হয়ে আসছে, দেখা যাচ্ছে এই ব্যাংকগুলোর মূলধন ঘাটতি আকাশচুম্বী। তাই নীতিগতভাবে ব্যাংকগুলো দাবি করছে যে টাকা আয়ই হয়নি সেই টাকা মুনাফা হিসেবে দেওয়াটা ছিল ভুল, আর এই ভুলের খেসারত এখন দিতে বলা হচ্ছে সাধারণ গ্রাহককে। বিষয়টি আরেকটু ভেঙে বোঝা যাক। সাধারণ ফিক্সড ডিপোজিট বা এফডিআর আর ইসলামী ব্যাংকিংয়ের আমানতের মধ্যে একটা পার্থক্য আছে। বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোর অধিকাংশই শারিয়া ভিত্তিক বা ইসলামী ধারার ব্যাংক। ইসলামী ব্যাংকিংয়ের নিয়ম অনুযায়ী গ্রাহক বা আমানতকারী ব্যাংকের লাভ এবং লোকসান উভয়েরই অংশীদার। ব্যাংক যখন লাভ করে আপনাকে মুনাফা দেয়, কিন্তু ব্যাংক যখন লোকসান করে নিয়ম অনুযায়ী সেই লোকসানের ভারও আমানতকারীকে নিতে হয়। এতদিন আমরা শুধু লাভের অংশটাই দেখে এসেছি, কিন্তু এখন যখন ব্যাংকগুলো হাজার হাজার কোটি টাকার লোকসানে ডুবে আছে, তখন তারা সেই রিস্ক শেয়ারিং বা লোকসান ভাগাভাগির নিয়মটি সামনে আনছে। ভয়ের জায়গাটা ঠিক এখানে। মনে করুন আপনি ১০ লক্ষ টাকা রেখেছিলেন, গত ২ বছরে ব্যাংক আপনাকে ২ লক্ষ টাকা মুনাফা দিয়েছে। আপনার মোট ব্যালেন্স হওয়ার কথা ১২ লক্ষ টাকা। কিন্তু নতুন অডিটে যদি দেখা যায় ব্যাংক আসলে লাভই করেনি, তখন ব্যাংক বলতে পারে আপনার ওই ২ লক্ষ টাকা মুনাফা পাওয়া বৈধ ছিল না। এখন প্রশ্ন হলো, যারা মুনাফা তুলে খেয়ে ফেলেছেন তাদের কি হবে? তখন হয়তো আপনার মূল ১০ লক্ষ টাকা বা প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে সেই টাকা কেটে রাখা হবে। অর্থাৎ ব্যাংকে টাকা রেখে লাভ তো দূরের কথা, আপনার আসল টাকাই কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ভিডিওর বক্তা ঠিক এই পয়েন্টটি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন। এখন প্রশ্ন হলো, এই ব্যাংকগুলো লোকসানে গেল কেন? আমানতকারী কি ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি করেছে, নাকি ব্যাংকের কর্মচারীরা টাকা নিয়ে পালিয়েছে? উত্তর হলো না। এই ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার মূল কারণ হলো বিশাল অঙ্কের কুঋণ বা ব্যাড লোন।
হাজার হাজার কোটি টাকা নামে বেনামে ঋণ দেওয়া হয়েছে এমন সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যারা সেই টাকা আর ফেরত দিচ্ছে না। এস আলম গ্রুপ সহ বড় বড় কর্পোরেট নামগুলো আজ আলোচনার শীর্ষে। তারা ব্যাংকের টাকা নিয়ে বিদেশে পাচার করেছে, বিশাল সাম্রাজ্য করেছে। বক্তার যুক্তিটি এখানে খুবই প্রাসঙ্গিক এবং হৃদয়স্পর্শী। তিনি বলেছেন, যারা ঋণ খেলাপি তাদের না ধরে যাদের আমানত আছে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে কেন? এটা কি কোনো ন্যায় বিচার হতে পারে? ব্যাংক ম্যানেজমেন্ট দুর্নীতি করল, পরিচালনা পর্ষদ ইচ্ছে মতো ঋণ দিল, আর কেন্দ্রীয় ব্যাংক এতদিন চুপ করে থাকল। এখন যখন সব ফাঁস হয়ে গেছে, তখন সেই চুরির দায় মেটানোর জন্য হাত দেওয়া হচ্ছে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশনের টাকায়, একজন প্রবাসীর রক্ত পানি করা রেমিটেন্সে, কিংবা একজন বিধবা মায়ের সঞ্চয়পত্রে। যে চাপটা এখন আমানতকারীদের দেওয়া হচ্ছে, অর্থাৎ টাকা তুলতে না দেওয়া, মুনাফা কেটে নেওয়া, এই চাপটা যদি সময় মতো ঋণ খেলাপিদের দেওয়া হতো, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো, তাহলে আজ এই দিন দেখতে হতো না। ভিডিওর বক্তা বলেছেন, শাখায় গেলেই বুঝতে পারবেন। বাস্তবতা আসলে আরও ভয়াবহ। আপনি যদি আজ ওই 5টি বা দুর্বল তালিকাভুক্ত ব্যাংকের কোনো একটি শাখায় যান, দেখবেন এক হাহাকার পরিস্থিতি। 1. টাকা তুলতে না পারা। নিজের টাকা কিন্তু চাইলেই তোলা যাচ্ছে না। 20,000, 10,000 বা তারও কম টাকা তুলতে গিয়ে গ্রাহককে ঘন্টার পর ঘন্টা ম্যানেজারের রুমের সামনে বসে থাকতে হচ্ছে। 2. মেয়াদ পূর্তির পরেও অনিশ্চয়তা। যাদের ডিপিএস বা এফডিআর এর মেয়াদ শেষ হয়েছে, তারা প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল টাকাটাই ফেরত পাচ্ছেন না, মুনাফা তো পরের কথা। 3. চেক বাউন্স। অন্য ব্যাংকের চেক ক্লিয়ারিং বন্ধ রাখা হয়েছে অনেক ক্ষেত্রে। 4. আতঙ্ক। মানুষের মনে বিশ্বাস উঠে গেছে, সবাই চাইছে টাকা তুলে অন্য কোনো শক্তিশালী ব্যাংকে বা নিজের ঘরে রাখতে। এতে ব্যাংকের তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিস আরও বাড়ছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে সংকটটা শুধু খবরের কাগজের পাতায় নেই, এটা এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে একজন আমানতকারী হিসেবে আপনি কি করবেন এবং সমাধানের পথই বা কী? প্রথমত, আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করলে ব্যাংক আরও দ্রুত ধসে পড়বে। তবে চুপ করে বসে থাকাও বুদ্ধিমানের কাজ নয়। তথ্য জানুন। আপনার ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজ নিন। ম্যানেজারের সাথে কথা বলুন। লিগ্যাল ডকুমেন্ট, আপনার কাছে থাকা এফডিআর রিসিট, স্টেটমেন্ট এবং অন্যান্য কাগজপত্র খুব সাবধানে সংরক্ষণ করুন। যদি সত্যি মুনাফা কেটে নেওয়া হয়, তবে ভবিষ্যতে আইনি লড়াইয়ের জন্য এগুলোই হবে আপনার হাতিয়ার। কেন্দ্রীয় ব্যাংকের ভরসা। বাংলাদেশ ব্যাংক বলছে তারা আমানতকারীর আমানত রক্ষা করতে চায়। আমানত বীমা আইনের আওতায় অ্যাকাউন্ট প্রতি নির্দিষ্ট পরিমাণ টাকার নিরাপত্তা থাকে, যদিও তা বড় আমানতকারীদের জন্য যথেষ্ট নয়। ব্যাংক মার্জার বা একীভূতিকরণ ঘটালে হয়তো দীর্ঘমেয়াদে আপনার টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন, ঋণ খেলাপিদের সম্পত্তি বিক্রি করে এবং তাদের বিদেশ থেকে টাকা ফিরিয়ে এনে কেবল এই গর্ত ভরাট সম্ভব। আমানতকারীর পকেট কেটে এই বিশাল ঘাটতি মেটানো গাণিতিকভাবেও অসম্ভব এবং নৈতিকভাবেও অপরাধ। পরিশেষে ভিডিওর বক্তার সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, ব্যাংকিং খাত দাঁড়িয়ে থাকে বিশ্বাসের ওপর। একবার যদি সাধারণ মানুষ বিশ্বাস হারায় যে ব্যাংকে টাকা রাখলে সেটা আর ফেরত পাওয়া যাবে না বা মুনাফা কেটে নেওয়া হবে, তাহলে পুরো অর্থনীতি ধসে পড়বে। কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমানতকারীদের বলির পাঠা বানাবেন না। যারা অন্যায় করেছে, শাস্তি তাদের হওয়া উচিত। গত 2 বছরের মুনাফা কেটে নেওয়া মানে হলো মানুষের পেটে লাথি মারা। এটা কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। সম্মানিত দর্শক, আপনি কি ওই 5টি ব্যাংকের কোনোটিতে টাকা রেখেছেন? আপনার অভিজ্ঞতা কি? আপনি কি মনে করেন আমানতকারীদের মুনাফা কেটে নেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অর্থনৈতিক সব আপডেট এবং সতর্কমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, সচেতনতাই আপনার সম্পদ রক্ষার প্রথম হাতিয়ার। ভালো থাকুন, নিরাপদে থাকুন।